এটা রামপুর গ্রাম। এখন এই গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। আর ঠিক তখনই হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। আর ঠিক সেই রাতেই দীপক নামের এক যুবক গাড়ি চালিয়ে রাস্তা থেকে আসছিল। ওর স্ত্রী ছিল গর্ভবতী। ওর একজন সঙ্গীর প্রয়োজন ছিল। তারই খোঁজে বেরিয়ে পড়ে দীপক। আর এই খোঁজ করতে করতেই গ্রামের এক পুরানো রাজবাড়ির সামনে এসে দাঁড়ায়। এখন এই বাড়িটিতে কেউ থাকে না। সবাই বলে এটা নাকি ইংরেজদের আমলের বাড়ি ছিল। আর বাড়িটির পাশেই ছিল বহু বছরের পুরনো এক বটগাছ। আর গাছের নিচেই ছিল এক ঋষির মূর্তি। এইসব দেখে দীপক হঠাৎই গাড়িটা বন্ধ করে দেয়, কারণ ওই বাড়ি থেকে আসা একটা হালকা আলোর ছটা দীপক দেখতে পায়। এখানে এত রাতে কে থাকতে পারে? তারপর গাড়ি থেকে নেমে দীপক সেই বাড়ির দিকে যাত্রা শুরু করে। ঘরের মধ্যে ঢুকে দীপক দেখতে পেল সেখানে এক তান্ত্রিক আস্তে হালকা আওয়াজে মন্ত্র পড়ছে। দীপক দেখতে পেল ওই তান্ত্রিক এক অগ্নিকুণ্ডের সামনে বসে মন্ত্র পড়ছে, আর মাঝে মাঝে ওর মধ্যে কিছু একটা ফেলছে। আপনি এখানে কি করছেন? দীপকের মুখ থেকে কথা শুনে তান্ত্রিক কোনো উত্তর দিল না, কিন্তু ওই তান্ত্রিকের মুখে ছিল এক শয়তানের আভাব। এই ধরনের আচরণ দেখে দীপক আরও রেগে যায়। রেগে গিয়ে সে তান্ত্রিককে পুনরায় জিজ্ঞেস করে ওঠে, আপনি কি জানেন যে আপনার এইসব আচরণের জন্য, এইসব কাজকর্মের জন্য কত ক্ষতি হতে পারে? অনেক সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। আর আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য এই জায়গাটাই পছন্দ করলেন। রাগের মাথায় কথা বলতে বলতে কখন যে দীপক তান্ত্রিকের ওই গণ্ডির মধ্যে গিয়ে প্রবেশ করে দীপক জানতে পারে না। তখনই তান্ত্রিক তার চোখ দুটো খুলে ফেলে। আর তান্ত্রিককে তখন দেখে মনে হচ্ছিল কোনো পিশাচের থেকেও সে কম ছিল না। আর এই সব দেখে দীপক আরও রেগে যায়। মূর্খ বালক, এ তুই কি করলি? তুই জানিস না তুই কত বড় ক্ষতি করলি? আর এর জন্য তোকে শাস্তি পেতে হবে। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। আর ঠিক তখনই তান্ত্রিকের সামনে জ্বলতে থাকা আগুন ধপ করে নিভে যায়। ঘরের ভেতর হয়ে যায় অন্ধকার। আর কোত্থেকে এক ঠান্ডা হাওয়া এসে দীপকের মুখে লাগে। আর সামনে থাকা ওই তান্ত্রিককেও যেন তখন দেখা যাচ্ছিল না ঠিকঠাকভাবে। তখনই এক বিকট চিৎকার শোনা যায়। আর ঠিক তখনই দীপক ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে। বাইরে গিয়ে দীপক তার গাড়ির ভেতরে গিয়ে বসে। ঠিক তখনই চারপাশের বাতাসটা যেন কেমন মনে হচ্ছিল চারপাশের বাতাসে কোনো অশুভ শক্তি ঘিরে ধরে আছে। তখনই দীপক দেখতে পেল তার গাড়ির জানালার পাশে এক অপূর্ব রহস্যময়ী নারীকে, যার চোখগুলো ছিল মায়াবী। আর কোনো অপ্সরার থেকে সে কম ছিল না। তার ঠোঁটের মধ্যে ছিল এক মায়াবী হাসি। সে দীপকের দিকে তাকিয়ে থাকলো। আর দীপক তার সৌন্দর্যের কাছে সবকিছু ভুলে গেল এক মিনিটে। কি দেখছো? মনে হচ্ছে এর আগে কখনো এত সুন্দর মেয়ে দেখোনি। কে তুমি? এখানে কি করছো এত রাতে? তোমার কি ভয় করছে না এত রাতে? এইসব কথা শুনে দীপক একটু মুচকি হাসি দেয়। দীপক তার সৌন্দর্যের কাছে হেরে যায় আর বলে, ভয়? কিসের ভয়? মেয়েটি দীপককে সেই প্রাচীন বটগাছটার কাছে যেতে বলে। আর দীপকও তার কথায় তার পেছন পেছন যেতে শুরু করে। তোমার যদি কিছু চাওয়ার থাকে তাহলে কিন্তু তোমাকে এই মূর্তির সামনেই প্রার্থনা করতে হবে। আচ্ছা, আমি তো প্রথম থেকেই প্রার্থনা করে রেখেছি। ধীরে ধীরে দীপক যতই মেয়েটির দিকে এগোতে থাকে, মেয়েটির শরীর থেকে তার বস্ত্র তত খুলতে থাকে। এই সব দেখে দীপক আরো আকর্ষিত হয়ে ওঠে। তোমার সম্পর্কে আমি সব জানি। এখন থেকে তুমি আমার। আচ্ছা,
তুমি কি করে জানলে? চুপ। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো যে তুমি আমায় ছুতে চাও না। এইসব শুনে দীপকের মাথা কাজ করে না। তুরিদ্দান ওই মেয়েটাকে সে তার সঙ্গে জড়িয়ে ধরে। ঠিক তখনই বিকট কিছু আর্তনাদে দীপক ভয় পেয়ে ওঠে। দেখতে পেল সেই গাছ থেকে ঝুলছে অসংখ্য অসংখ্য মেয়েদের মূর্তি, যাদের চেহারাগুলো ছিল বিকট অদ্ভুত। তারপর একসঙ্গে সব আত্মাগুলো দীপককে ঘিরে ফেলে। দীপক ভয়ে ছুটতে গিয়ে সেই মনীষীর পেছনে গিয়ে আশ্রয় নেয়। ঠিক তখনই মূর্তি থেকে এক তীর্যক আলো ছিটকে বেরিয়ে যায় আর এক আওয়াজ বেরিয়ে আসে। কোনো সাধারণ আত্মা নয়, এরা এই প্রাচীন বটগাছে থাকা যক্ষিণী ও তার দাসীরা। এবার সবকিছু অস্পষ্টতা দূর হলো দীপকের চোখ থেকে। আসলে এই প্রাচীন বটগাছে থাকতো এক যক্ষিণী। আসলে বহু বছর ধরে এই প্রাচীন বটগাছে যে একটা যক্ষিণী আটকে আছে সেটা তান্ত্রিক ভালোভাবেই জানতো। তাই সে তার তন্ত্র সাধনার দ্বারা চেয়েছিল সেই যক্ষিণীকে তার বশে আনার জন্য। তাই এটাই হচ্ছে তার ফল। এতক্ষণে দীপক বুঝতে পারল যে এই মেয়েটাকে সে তার বাসনার ফল ভেবেছিল, সে আর কেউ নয়, সে স্বয়ং যক্ষিণীই ছিল। এখন যক্ষিণীর শিকার হয়ে গেল দীপক। না না, আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি এখানে কোনোদিনও আসবো না। দীপক দেখতে পেল যক্ষিণীর হাতের নখগুলো আর স্বাভাবিক নেই, ক্রমশ লম্বা হয়ে গেছে আর ঠোঁটের দু কোণ থেকে বেরিয়ে আসছে বড় বড় দাঁত। এইসব দেখে দীপক পিছনে হাঁটা দিল, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছিল। তারপর যক্ষিণী হাঁক হাঁক করে হাসতে শুরু করলো আর বিকট সেই হাসির চিৎকার ছিল। তোমার ফাঁসলা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমার বাসনাতে, এখন বসতে কিচ্ছু লাগেনি। তারপর যক্ষিণী তার ছাতির মধ্যে নখগুলো ঢুকিয়ে দেয়। তারপর ওখানে দীপক খুব জোরে চিৎকার করে, কিন্তু তার চিৎকার শোনার মতো ওখানে কেউ ছিল না। ছিল শুধু নিস্তব্ধ রাস্তা, চারপাশে ধুধু করছে। তখনই মনে হলো বটগাছের শিকড়গুলো যেন সব জীবন্ত হয়ে গেছে। শিকড়গুলো নেমে এসে দীপককে ওপরে তুলে নেয় আর উল্টো করে ঝুলিয়ে দেয়। বাকি আত্মারা যেমন ঝুলেছিল দীপকও সেভাবে ঝুলেছিল, কিন্তু দীপকের চোখগুলো যেন ক্রমশ সাদা হয়ে আসছিল, যেন দীপককে আর চেনাই যাচ্ছিল না। যক্ষিণী তার প্রতিশোধ নিয়ে এখান থেকে ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর সকাল হয় আর সকালে দীপকের মৃতদেহ দেখা যায়। দীপকের এই অবস্থা দেখে গ্রামের লোক ভালোভাবেই বুঝে গেছিল যে তন্ত্রমন্ত্র সাধনা বাসনা অধর্ম এগুলোর ফল কেবলই ধ্বংস হয়। সেই পুরনো রাজবাড়িটির সামনে এখনো সেই তান্ত্রিক বসেছিল, যার মুখে দেখা গেল এক অদ্ভুত হাসি। আমার একটা আত্মা পরপর যক্ষিণীর জন্য সেনা বাড়তেই আছে। ঠিক তখনই দীপকের সাদা চোখের মধ্যে দিয়ে যেন এক লাল রক্তবিন্দু ছিটকে বেরিয়ে আসে।